যে তিনজন অত্যন্ত সম্মানীয় মানুষ আমাদের কলিগ, তারা স্বতঃপ্রণোদিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে একটি কমিটি তৈরি করার প্রস্তাব করেছিলেন, আমরা তখনই তাদের বলেছিলাম যে খুব ভালো কথা এটা আপনারা করলেন, কিন্তু এটা যে করলেন এটা কিন্তু আমরা ফল দেখতে চাই। একটা এই ফল যদি দেখতে না পাই তাহলে ওনাদের যে প্রমিসটার ভিত্তিতে আমরা আমাদের ওই কর্মবিরতি তুলে নিয়েছিলাম, সেই কর্মবিরতি তুলে নেওয়ার কিন্তু কোনো মানে থাকবে না। এবং সেটার জন্য এরা তিনজন, মূলত যে তিনজন স্বতঃপ্রণোদিত ভাবে গেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, তারাই কিন্তু অ্যাকাউন্টেবল থাকবেন, এটা তাদেরকে আমরা ক্লিয়ারলি বলেছিলাম, অত্যন্ত বিনীতভাবে তাদেরকে বলেছিলাম। এবং তারা বলেছিলেন নিশ্চয়ই এর বিহিত একটা হবে, আমরা 3 মাসের মধ্যে একটি কমিটি তৈরি করে রিপোর্ট দেবো। কিন্তু সেই অ্যাজ সুদেশ নদী পয়েন্টেড আউট, দাদা ভাই একটুখানি ফোনটা যদি একটু কথাটা একটু আস্তে বলা যায় তাহলে আমরা তো মন থেকে কথা বলছি, একটু কথা বলতে সুবিধা হয়। ধন্যবাদ। তো বলেছিলেন যে একটা নিশ্চয়ই বিহিত হবে এবং একটি রিপোর্ট জমা পড়বে এবং সেখানে সকলের সঙ্গে কথা বলা হবে। সেখানে ফেডারেশনের যারা নেতাবর্গ আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে, যারা পরিচালক আছেন তাদের সঙ্গেও কথা বলা হবে, প্রযোজকদের সঙ্গে কথা বলা হবে। তার কারণ আমরা একটাই কথা বারবার করে বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে একটি ইন্ডাস্ট্রি, একটি ফিল্ম ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার কিন্তু সবাই। টেকনিশিয়ানরা যেরকম তার স্টেক হোল্ডার, প্রযোজকরা লগ্নি না আনলে একটি ইন্ডাস্ট্রি চলে না, চলতে পারে না। পরিচালকরা সেই লগ্নিকে যদি ঠিকমতো ব্যবহার না করেন তাহলেও একটি ইন্ডাস্ট্রি চলতে পারে না। তো পরিচালক এবং প্রযোজকদের এক্ষেত্রে অন্তত যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, হয়তো সেগুলো কোথাও একটু ওভারল্যাপিং বা একে অন্যের সঙ্গে মিলেমিশে আছে। প্রযোজকদের অনেকেও আমাদের সঙ্গে আছে, ইনফ্যাক্ট আমরা যারা এখানে বসে আছি আমাদের মধ্যেও অনেকে পরিচালক হবার পাশাপাশি প্রযোজক। সেই ব্যাপারের কথা আমার পরে আমার সহকর্মীরা, আমার সিনিয়ররা বলবেন। আপাতত যেটা বলতে চাই সেটা হচ্ছে কি এই সমস্যাগুলো ঠিক কি, সেইগুলো নিয়ে ভাষা কিছু ধারণা আপনাদের সকলেরই আছে, আমার ধারণা সকলেই জানতে পারেন, প্রত্যেকেই অনেক শব্দ শোনেন, সেই শব্দগুলো নিয়ে অনেক ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি আমাদেরকে কিছু জিজ্ঞাসাবাদ করেন যে আচ্ছা এই নিয়মটা আপনারা কিভাবে দেখছেন, এটা আপনারা কিভাবে হ্যান্ডেল করতে চাইছেন। কিন্তু আসল জিনিসটা কি, আইনত কি এখতিয়ার একটি ট্রেড ইউনিয়নের, একটি ফেডারেশনের আইনত এখতিয়ার কতটা, কি সে করতে পারে একটি ট্রেড ইউনিয়ন, কি করতে পারে না, এবং কি হয়ে চলেছে, কি করে চলেছেন এই ফেডারেশন, সেইগুলোর একটা বিস্তারিত ডিটেলস আপনাদের দেওয়া প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। সেই প্রসঙ্গে আমি শুরু করছি প্রথম থেকে যে নিয়মগুলি। একটি কথা আপনারা প্রায়শই শুনবেন, যেটা অলমোস্ট ফেডারেশন দ্বারা জিনিসটার উপর একটা অফিসিয়াল শিল্পবোধ অলমোস্ট মারা হয়ে গেছে, সেটাকে বলা হয় গুপি শুটিং। এই গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই, তার কারণ গুপি শুটিং বিষয়টা হয় না, গুপি শুটিং বলে কিছু হতে পারে না। ভারতের সংবিধান, ভারতের কোর্ট, ভারতের পার্লামেন্ট, আমাদের দেশে এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান, সেটা কোনোভাবে বেআইনি এমন কোনো আইন নেই যেটা সেটাকে বেআইনি বলতে পারে। বরঞ্চ উল্টে বলা আছে যে যদি পছন্দ মতো লোক নিয়ে কাজ করতে বাধাপ্রাপ্ত হন তারা, যারা বাধাপ্রাপ্ত করছেন তারা একটি বেআইনি কাজ করছেন। কিন্তু আমাদের এখানে আনফরচুনেটলি ফেডারেশনের আওতাভুক্ত লোকজন ছাড়া কাউকে নিয়ে কাজ করতে গেলে সেটাকে গুপি শুটিং বলা হয়, বা ফেডারেশন যে সংখ্যক লোকজনের ঠিকা দিয়ে দিয়েছে যে এতগুলো লোককে নিয়ে কাজ করতেই হবে, তার থেকে কম নিলে তখন সেটাকে গুপি শুটিং আখ্যা দেওয়া হয়। আমি এক এক করে কয়েকটা পড়ছি, মাঝপথে আমি এনরুলদাকে টেক ওভার করতে রিকোয়েস্ট করব। একজন চলচ্চিত্র কর্মী তিনি যদি কোনো গিল্ডের সদস্য না হন তাহলে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারবেন না। যদি একান্তই করেন তাহলে সেই সমস্ত বিভাগে গিল্ডের লোকেদের নেওয়ার পরে বাড়তি সদস্য হিসেবে তাকে নিয়োগ করা হয়। এইটা ভারতীয় সংবিধানের আর্টিকেল 21, আর্টিকেল 21 এর পরিপন্থী, যা সমস্ত নাগরিকদের আইনি যে কোনো কাজে নিজেদের ইচ্ছা মতো নিযুক্ত হওয়ার অধিকার দেয়। কোনোভাবে কোনো ট্রেড ইউনিয়ন সেই অধিকার কেড়ে নিতে পারে না। সহজ উদাহরণ হলো, কোন সংস্থায় নিযুক্ত হওয়ার পর কোন কর্মী নিজের ইচ্ছা মতো ট্রেড ইউনিয়নের সদস্য হতেই পারে, এটা তার নাগরিক অধিকার। কিন্তু ট্রেড ইউনিয়নের সদস্য নন বলে তিনি কোনো চাকরি পাবেন না, এটা ভারতের কোথাও ঘটে না এবং এটি সম্পূর্ণ বেআইনি।
এবং এটাই কিন্তু এখানে বারবার বছরের পর বছর ধরে করা হচ্ছে। একটি বিশেষ ইউনিয়নের সদস্য না হলে তাকে কাজ করা থেকে বাধা দেওয়া হচ্ছে, যেটা সারা ভারতবর্ষের প্রচলিত আইন অনুযায়ী বেআইনি। 2 নম্বর, এর পরের সমস্যা হলো চাইলেই কেউ গিল্ডের সদস্য কিন্তু হতে পারেন না। কেউ যদি মনে করেন যে গিল্ডের সদস্য পদ পাওয়ার পরে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, সেখানেও তিনি আটকে যাবেন। কারণ গিল্ডের সদস্য পদ সম্পূর্ণ গিল্ডগুলির সেক্রেটারি এবং সভাপতিদের ইচ্ছা অনুসারে দেওয়া হয়। টালিগঞ্জে গিল্ডের কার্ড পাওয়ার চেষ্টায় বহু যোগ্য কর্মী দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আছেন। এমনকি রাজ্য সরকার পরিচালিত, এটা খেয়াল করে শুনবেন, রাজ্য সরকার পরিচালিত রূপকলা কেন্দ্রের ছাত্রছাত্রীরাও গিল্ডের সভাপতি এবং সম্পাদকদের ইচ্ছে ছাড়া কার্ড পান না। ফলে তারা ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে প্রভূত সমস্যার মধ্যে পড়েন। উদাহরণস্বরূপ এটাও বলা যায় যে 2018 পর থেকে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড কোনো নতুন কার্ড ইস্যু করেনি। 3 নম্বর, বেশ কিছু গিল্ড সদস্য পদ দেওয়ার জন্য ফেডারেশন পরীক্ষার ব্যবস্থা করে। গিল্ড ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন। কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোনো আইনি অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই। একথা রকেট সায়েন্স বুঝতে হয় না এটা বোঝার জন্য। এবং এই যে রূপকলা, রাজ্য সরকারেরই অনুমোদিত, তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্রছাত্রীরা যখন কেউ পরিচালনা, কেউ সম্পাদনা, কেউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন, তারা যখন কাজ করতে আসেন, ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন। আবার ডিরেক্টরস গিল্ড কোনো নতুন কার্ড ইস্যু করেনি। 3 নম্বর, বেশ কিছু গিল্ড সদস্য পদ দেওয়ার জন্য ফেডারেশন পরীক্ষার ব্যবস্থা করে। গিল্ড ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন। কোনোভাবেই ভারতের কোনো নাগরিকের কোনতম যোগ্যতার পরীক্ষা নেওয়ার কোনো আইনি অধিকার একটি ট্রেড ইউনিয়নের নেই। একথা রকেট সায়েন্স বুঝতে হয় না এটা বোঝার জন্য। এবং এই যে রূপকলা, রাজ্য সরকারেরই অনুমোদিত, তাদেরই পরিচালিত একটি সংস্থা থেকে ছাত্রছাত্রীরা যখন কেউ পরিচালনা, কেউ সম্পাদনা, কেউ চিত্রগ্রহণ শিখে যখন বেরোন, তারা যখন কাজ করতে আসেন, ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন তাদের পরীক্ষা নেন। আবার আপনারা কোথাও শুনেছেন যে এফটিআই থেকে পাশ করলো একটি ছাত্র বা ছাত্রী, বা যারা এফটিআই থেকে পাশ করলো, সে বম্বে বা অন্য কোনো ইন্ডাস্ট্রিতে কোথাও কাজ করতে যাচ্ছে, তাকে আবার পরীক্ষা দিতে হচ্ছে? এই যে ইনস্টিটিউশন গুলো আছে, ইনক্লুডিং রূপকলা কেন্দ্র, এদের শিলমোহরটাই তো সেই কথা বলে যে এরা যোগ্য। সেখানে একটা ট্রেড ইউনিয়ন কি করে তাদের পরীক্ষা নেয়? 4 নম্বর, প্রযোজক বা পরিচালক যখন কোনো নন গিল্ড মেম্বারদের ইউনিটে নেন, সেটা তাদের করতে হয় ফেডারেশন যে সংখ্যক মেম্বারদের নেওয়ার নির্দেশ জারি করেছেন সেই সংখ্যাটির পূর্তির পরে। ফলে ন্যাচারালি বুঝতেই পারছেন প্রযোজনার খরচ বহু অংশে বৃদ্ধি পায় এবং বহু যোগ্য মানুষকে তারা কাজে নিয়োগ করতে পারেন না। 5 নম্বর, যে যে নিয়মগুলি ফেডারেশন চালু করে রেখেছেন সেগুলি নিয়ে ফেডারেশন WATP এবং EIMP এর সঙ্গে দুটি মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা MOU তৈরি করে রেখেছেন বলে দাবি করেন। মজার কথা হলো তারা নিজেরাও জানেন যে এই MOU সম্পূর্ণ বেআইনি। তার কারণটা বুঝিয়ে বলি। তার কারণ এই MOU একটি মনোপলি ডকুমেন্ট। আমাদের দেশের নিয়ম আছে কোনো ক্ষেত্রে একচেটিয়া আধিপত্য কায়েম করতে দেওয়া যাবে না কাউকে। এই একচেটিয়া আধিপত্যকে ইংরেজিতে মনোপলি বলা হয়। এই MOU গুলিতে লেখা আছে যে যারা এই MOU মানে তৈরি করছেন, অন্য যে পার্টি, এক্ষেত্রে WATP কিংবা EIMPA, তারা এই ফেডারেশন ছাড়া অন্য কোন সংগঠনের কোন কর্মী নিয়োগ করতে পারবেন না। এটা ইটসেলফ মনোপলি অ্যাক্টে বেআইনি একটি কাজ সম্পূর্ণ। সরি, WATP হচ্ছে টেলিভিশন প্রোডিউসারদের একটি সংস্থা, আর EIMPA হচ্ছে ফিল্ম প্রোডিউসারদের একটি সংস্থা। WATP এবং EIMPA এই দুটি প্রযোজকদের সংস্থা হিসেবে গণ্য হয়। সে অর্থে আমাদের পশ্চিমবঙ্গে কোনো প্রোডিউসার্স অ্যাসোসিয়েশন নেই আনফরচুনেটলি। এবার এই MOU গুলি যেহেতু সম্পূর্ণ বেআইনি, এই জন্য এগুলি এরা কেউ সাইন করেন না। বহু বছর ধরে এই MOU সাইন হয়নি, স্ট্যাটাস কোতে চলে। এবং তার থেকেও বড় কথা হচ্ছে, ধরে নিন আমি আজকে বললাম যে, আমি তো বলতেই পারি যে আমার পাশে ইন্দ্রনীলদা বসে আছেন, আমি ইন্দ্রনীলদাকে আগামী 100 দিন ধরে ক্রমাগত প্রত্যেকদিন 15টা করে চড় মারবো।
এই মর্মে আমি একটা এমওইউ সাইন করলাম ওনার সঙ্গে। বাট আমাকে তো ভারতের সংবিধান, ভারতের আইন এই অধিকারটা দেয় না। আমি এমওইউ করতেই পারি, কিন্তু সেটা কি আইন সিদ্ধ? সেটা যদি আইন সিদ্ধ না হয় তাহলে তো এমওইউটাই দাঁড়ায় না। সেটা ওরাও জানেন, সেই কারণে এটা সই করা হয় না বছরের পর বছর ধরে। মজার কথা হলো যে ফলত তারা সেখানে সই করেন না। নতুন নতুন নিয়ম তারা কখনো মৌখিক ভাবে, কখনো হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে, বা কখনো প্রোডাকশন কন্ট্রোলারদের দিয়ে প্রযোজক বা পরিচালকদের জানিয়ে দেন। এই প্রসঙ্গে এটা বলাও জরুরি যে ইন্ডাস্ট্রির কোন রকম নিয়ম তৈরি করার কোনো আইনি অধিকার কোনো ট্রেড ইউনিয়নের নেই। সুদেশ স্যার একটু আগে যেটা বললেন, ট্রেড ইউনিয়ন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন, বা একাধিক ট্রেড ইউনিয়ন থাকতে পারে একটি ইন্ডাস্ট্রিতে। প্রত্যেকটি ইম্পর্টেন্ট, তাদের কাজ কর্মীদের, শ্রমিকদের ওয়েজ রেট নিয়ে নেগোশিয়েট করা, এমপ্লয়ারদের সঙ্গে আওয়ার্স নিয়ে তারা কথা বলতে পারেন, কিন্তু আইন তৈরি করার কোন রকম অধিকার এবং চাপিয়ে দেওয়ার অধিকার তো একেবারেই নেই। ফেডারেশন একটি ট্রেড ইউনিয়ন এবং সেটি কোনো আইন তৈরি করার বডি নয়। যে কোনো ক্ষেত্রে আমাদের দেশে আইন তৈরি হয় সংসদে, তারপর সেটা কোর্ট সেটাকে ইমপ্লিমেন্ট করেন এবং সেটাকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব পুলিশ বা এই ধরনের কোনো বডি নিয়ে থাকেন, এক্সিকিউটিভ বডি নিয়ে থাকেন। প্রথমত আপনারা সবাই হয়তো জানেন যে জুলাই মাসের শেষে আমাদের এক সদস্যের শুটিং কে কেন্দ্র করে একটি সমস্যার সৃষ্টি হয়। সেই সদস্যের শুটিং এ আমাদের ফেডারেশনের যে নেতৃবর্গ, তাদের আদেশে কলাকুশলীরা প্রথম দিন আসতে রাজি হননি এবং আসেননি। সেই দিন অ্যাক্টার্সরা এসেছিলেন, সবাই এসেছিল অন্যান্য, কিন্তু কলাকুশলীরা আসেননি এবং তার ফলে আমরা সবাই এগিয়ে এসে ওর পাশে দাঁড়াই। এবং আমাদের মনে হয় যে এই যে ব্যবহার বা এই যে নেতৃবর্গের এই যে নিয়ম তারা করেছেন, সেটা মোটেই আমাদের গ্রাহ্য করার মতো নয়। আমাদের এর প্রতিবাদ করা উচিত এবং আমরা সেই প্রতিবাদ করার জন্য দুদিনের কর্মবিরতি করি। ইনফ্যাক্ট কর্মবিরতির ডাক দিই এবং সবাই স্বতঃস্ফূর্ত ভাবে সব ডিরেক্টররা আমাদের সঙ্গে যোগ দেয় এবং কর্মবিরতি হয়। দুদিনের পর কিছুটা শতপ্রণোদিত হই আমাদের এই ইন্ডাস্ট্রির 3 জন সদস্য, যারা খুবই সম্মানীয়, যেরকম গৌতম ঘোষ, দীপক অধিকারী দেব এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তাঁরা 3 জন এই সমস্যার সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যান। মাননীয় মুখ্যমন্ত্রী সব শুনে বলেন যে একটি কমিটি গঠন করা উচিত, কারণ এই যে সমস্যা হচ্ছে সেগুলো কি হচ্ছে না হচ্ছে তার উপর একটা রিপোর্ট তৈরি করে এবং সেই রিপোর্ট পেশ করে তার সমাধানের প্রচেষ্টা করা উচিত। খুবই ভালো একটা প্রস্তাব এবং এই 5 জনের কমিটি তৈরি হয়। তার মধ্যে 3 জন এরা আর 2 জন ছিলেন 2 মন্ত্রী। এই কথাটা শুনে আমরা সেই সময় আমাদের কর্মবিরতি তুলে নিই এবং আমরা বিশ্বাস করি যে 3 মাসের মধ্যে অবশ্যই এই যে কমিটি তারা আলোচনা পর্যালোচনা করে আমাদের একটা রিপোর্ট দেবে এবং আমাদের সমাধান সূত্র কিছুটা এই সমস্যার খুঁজে দেবেন। অথবা এবং কথা হয়েছিল যে এই 3 মাসের মধ্যে তারা বিভিন্ন কলাকুশলী বলুন বা ডিরেক্টরস বলুন, প্রযোজক বলুন, সবার সঙ্গে কথা বলে তারা রিপোর্টটা তৈরি করবেন। তো এটা হয়েছিল জুলাই মাসের একদম শেষে। 3 মাস মানে অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর। নানান কারণে আমরা শুনতে পাই যে সমস্যা হওয়ায় যে এটা 30 নভেম্বরের মধ্যে এই রিপোর্টটা পেশ করা হবে। এরপর আমরা অগস্ট মাসে এই রিপোর্টটা কি অবস্থান হয়েছে এই কমিটির, তার জন্য একটা চিঠি পাঠাই এই 5 জন সদস্যকেই। তার কোনো উত্তর পাইনি, কিন্তু গৌতম বাবু আমাদের বলেছিলেন যে এখনো কমিটি গঠন হয়নি, এখন একটু সমস্যা চলছে, কমিটি গঠন হলেই, নোটিফিকেশন হলেই আমরা কাজ শুরু করব। অগস্ট মাস চলে যাবার পর সেপ্টেম্বর মাসে আবার আমরা একটা রিমাইন্ডার পাঠাই ডিএইআই থেকে, কারণ গরজটা আমাদেরই বেশি, তো আমরা সেই ডিএইআই এর তরফ থেকে নোটিশ পাঠাই। তারও সেরকম কোনো উত্তর নেই, হয়নি, তখনও নোটিফিকেশন হয়ে কমিটি গঠন হয়নি।
অক্টোবর মাসের 8 তারিখে আমরা যখন আবার চিঠি পাঠাই তখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আমাদের বলেন যে গৌতম বাবু এবং দেব অধিকারী এদের দুজনকে জানানোর কথা। আমরা ওকে জানাই যে আমরা অলরেডি ওদের জানিয়েছি এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি, কারণ কমিটির কোনো নোটিফিকেশনই হয়নি, কমিটি গঠনই হয়নি। সুতরাং এটা যে কোনো রিপোর্ট তৈরি হবে কিনা জানি না, আমরা ওর সঙ্গে দেখা করি, উনি বলেন যে তোমরা যদি কোনো রিপোর্ট করো আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমরা ইতিমধ্যেই আমরা নিজেরা কি কি সমস্যা হয়েছে, কেন আমরা এটা প্রতিকার চাইছি, কোথায় প্রতিকার চাইছি তাই নিয়ে কাজ করতে আরম্ভ করি। আমরা অলরেডি ওদের জানিয়েছি এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি, কারণ কমিটির কোনো নোটিফিকেশনই হয়নি, কমিটি গঠনই হয়নি। সুতরাং এটা যে কোনো রিপোর্ট তৈরি হবে কিনা জানি না, আমরা ওর সঙ্গে দেখা করি, উনি বলেন যে তোমরা যদি কোনো রিপোর্ট করো আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমরা ইতিমধ্যেই আমরা নিজেরা কি কি সমস্যা হয়েছে, কেন আমরা এটা প্রতিকার চাইছি, কোথায় প্রতিকার চাইছি তাই নিয়ে কাজ করতে আরম্ভ করি। আমাদের বিভিন্ন ডিরেক্টরসদের বলা হয় যে আমাদের তাদের সমস্যাগুলো নিয়ে লিখতে, আমরা সেগুলোকে কোলেক্ট করি। এরপর এই 3 মাস হয়ে যাবার পর, অক্টোবর হয়ে যাবার পর নভেম্বর মাসে আমরা আবার গৌতম বাবুর সঙ্গে দেখা করি এবং তখন উনি বলেন যে সেরকম কিছু করা এই মুহূর্তে সম্ভব নয়। তো সেই ক্ষেত্রে আমরা ডিসাইড করি ডিএইআই এর পক্ষ থেকে যে আমরা আমাদের মতন করে এর সমাধান সূত্র খুঁজবো। এবং একটা জিনিস আপনাদের একদম প্রথমেই বলে দিচ্ছি, আমাদের কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলার নেই। আমরা মনে করি যে ফেডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই নিড আ ওয়েলফেয়ার organization or a trade union in the industry. কিন্তু ফেডারেশনের যে ধরনের বেআইনি বা আইন বহির্ভূত যে কার্যকলাপ যেগুলো তারা আমাদের উপরে আরোপ করছেন হঠাৎ করে, সেটা বিস্তারিতভাবে অন্যরা জানাবেন, সেটার বিরুদ্ধে আমাদের লড়াই। আমরা চাই, এবং লড়াই থেকে বেশি বলবো প্রতিবাদ, কারণ আমরা চাই একটা সুস্থ এবং সুষ্ঠু পরিবেশ যেখানে আমরা সবাই মিলে কাজ করতে পারি। তো এই ব্যাপারে এবং সমস্যাগুলো কি এগুলো নিয়ে আমাদের আমার পরে ইন্দ্রনীল রায়চৌধুরী এবং পরমব্রত চট্টোপাধ্যায় আপনাদের বিস্তারিত জানাবেন।